1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিশ্ব ভেবেছিল রাষ্ট্র ভাঙার যুগ শেষ। কিন্তু ইতিহাস কখনো অবসর নেয় না। ইতিহাস শুধু নতুন পোশাক পরে ফিরে আসে। যুগোস্লাভিয়া ভেঙেছে, সুদান ভেঙেছে, লিবিয়া কার্যত ভেঙেছে এবং আধুনিক যুগেও কিছু রাষ্ট্র ভাঙনের কিনারায়। তার মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো ইউক্রেন। ইউক্রেন আজও একটি দেশ। মানচিত্রে, জাতিসংঘের তালিকায়, পাসপোর্টের কভারে ইউক্রেন এখনো অটুট। কিন্তু প্রশ্নটা মানচিত্রে নয়, প্রশ্নটা হলো যুদ্ধ শেষ হলে ইউক্রেন কি আগের ইউক্রেন থাকবে? কারণ যুদ্ধ শুধু শহর ধ্বংস করে না, যুদ্ধ শুধু সেতু, রাস্তা, বিদ্যুৎ কেন্দ্র ভাঙে না, যুদ্ধ ভাঙে সমাজ। দীর্ঘ যুদ্ধ দেশটাকে ক্লান্ত করেছে। শুধু সেনাবাহিনী নয়, ক্লান্ত হয়েছে মানুষ। একজন ইউক্রেনীয় নাগরিক যে টানা কয়েক বছর ধরে সাইরেনের শব্দে ঘুম ভেঙেছে, বোমার শব্দে রাত কাটিয়েছে, তার কাছে যুদ্ধ আর দেশপ্রেম নয়, তার কাছে যুদ্ধ মানে একটা শেষ না হওয়ার দুঃস্বপ্ন। পূর্ব আর পশ্চিম ইউক্রেনের মাঝে দূরত্ব শুধু ভৌগোলিক নয়, মানসিক। এক অংশ ইউরোপের দিকে তাকিয়ে আর এক অংশ নিজের অস্তিত্ব নিয়ে অনিশ্চিত। ঋণ জমেছে, রাষ্ট্র টিকে আছে বিদেশি সাহায্যের উপর। অর্থনীতির চাপে মুদ্রাস্ফীতি বাড়ে, স্বাভাবিক জীবন ভেঙে পড়ে। রাজনীতি গভীরভাবে বিভক্ত। যুদ্ধের সময় বিভাজন চাপা থাকে, কিন্তু যুদ্ধ শেষে এই বিভাজনেই মাথাচাড়া দেয়। পুরো দেশ হয়তো ভাঙবে না, কিন্তু মানচিত্র বদলানোর ঝুঁকি বাস্তব। কারণ যুদ্ধ শেষে সবচেয়ে কঠিন কাজ হলো একটা ভাঙ্গা সমাজকে আবার এক করা। এই ইতিহাস নতুন নয়। প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসব দেশ যুদ্ধে জিতেছে তাদেরও ভিতরে ভিতরে ক্ষয় শুরু হয়েছিল। ইউক্রেন সেই পরীক্ষার মধ্যেই আছে। এবার আসি পাকিস্তানের দিকে। পাকিস্তানের আরেক গল্প। এটা এমন এক রাষ্ট্র যার জন্ম হয়েছিল একটা সংকট থেকে। এই রাষ্ট্রের কেন্দ্রে দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর উপর। এইখানে রাষ্ট্র আগে নয়, নিরাপত্তা আগে। এখানে নাগরিক আগে নয়, নিয়ন্ত্রণ আগে। জাতির ঐক্য দাঁড়িয়ে আছে সম্মতির উপর নয়, নিয়ন্ত্রণের উপর। এই কাঠামো দীর্ঘদিন কাজ করেছে, কিন্তু এখন এই কাঠামোর দুর্বল অর্থনীতি ভেঙে পড়েছে। ঋণ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব সব একসাথে আঘাত করছে। রাষ্ট্র যখন নিজের নাগরিককে ন্যূনতম অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে না, তখন উঠে প্রশ্ন। বেলুচিস্তান অশান্ত, সেখানে মানুষ প্রশ্ন করে, এই রাষ্ট্র আমাদের কি দিল? খাইবারের উত্তাপ, সীমান্ত অঞ্চলগুলো সবচেয়ে আগে রাষ্ট্র থেকে দূরে সরে। কারণ প্রান্তে থাকলে রাষ্ট্রের উপস্থিতি কম লাগে, কিন্তু দমন বেশি লাগে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো পাকিস্তান আসলে একটি নিরাপত্তা প্রকল্প। এটা কোনো অপমান নয়, এটা বাস্তব। যদি সেই নিরাপত্তা কাঠামো দুর্বল হয়, যদি নিয়ন্ত্রণ শিথিল হয়, রাষ্ট্র টিকে থাকবে কিনা সেটা নিশ্চিত নয়। কারণ এখানে রাষ্ট্র আর সমাজ একসাথে বড় হয়নি। রাষ্ট্র উপরে, সমাজ নিচে। এই ফাঁকটাই ভাঙ্গনের জায়গা। এবার আসি মিয়ানমারে। মিয়ানমারের প্রশ্নটা আরো ভয়াবহ। ওখানে রাষ্ট্র প্রায় মৃত, শুধু নামটা বেঁচে আছে মানচিত্রে এক দেশ, বাস্তবে বহু এলাকা। কেন্দ্র দেশের বড় অংশ নিয়ন্ত্রণ করে না। জাতিগত গোষ্ঠীগুলো নিজের এলাকা নিজের মতো চালায়। কোথায়ও বিদ্রোহী সরকার, কোথায়ও মিলিশিয়া, কোথায়ও আবার বিদেশি প্রভাব। সেনাবাহিনী সেখানে রাষ্ট্রের রক্ষক নয়, জনগণের শত্রু। এই জায়গায় এসে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না। এখন প্রশ্ন আর ভাঙবে কি না নয়, প্রশ্ন কয় টুকরো হবে। কারণ ভাঙ্গন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মিয়ানমার দেখিয়ে দেয় রাষ্ট্র কিভাবে নিঃশব্দে মরে যায়, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই, কোনো নতুন পতাকা ছাড়াই। এবার আসি বাংলাদেশে। বাংলাদেশকে অনেকে ছোট দেশ ভাবে। ভৌগোলিক আয়তনে ছোট, মানচিত্রে চোখে পড়ার মতো বড় নয়। বিশ্ব রাজনীতির আলোচনায় প্রায় পাশে বসানো হয়। কিন্তু বাস্তবে বাংলাদেশ কোনো সাধারণ দেশ নয়, এটি একটি কৌশল হটস্পট। এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ, যেখানে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া আর ভারত মহাসাগরের স্বার্থ একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এই দেশকে ঘিরে আছে বড় শক্তির নজর, বাণিজ্যের পথ, নৌ নিরাপত্তা, মানব সম্পদ।
আর সবচেয়ে বড় বিষয় ভবিষ্যতের জনসংখ্যা। বাংলাদেশে জনসংখ্যার চাপ আছে। এই চাপ শুধু সংখ্যাই নয়, এই চাপ অর্থনীতির উপর, এই চাপ পরিবেশের উপর, এই চাপ রাজনীতির উপর। প্রতি বছর লাখো লাখো তরুণ কর্মবাজারে ঢুকছে। রাষ্ট্র যদি তাদের কাজ দিতে না পারে, সম্মান দিতে না পারে, ভবিষ্যৎ দেখাতে না পারে, তাহলে হতাশ জন্ম হয়। আর হতাশা আজকের পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক রাজনৈতিক শক্তি। বাংলাদেশ জলবায়ুর ঝুঁকিতে আছে। এই ঝুঁকি কোনো ভবিষ্যৎ কল্পনা নয়, এটা চলমান বাস্তবতা। নদী ভাঙ্গন, লবণাক্ত, ঘূর্ণিঝড়, বন্যা, প্রতিবার প্রকৃতি আঘাত হানে। শুধু ঘর ভাঙে না, রাষ্ট্র আর নাগরিকদের সম্পর্কেও পরীক্ষা নেয়। যদি মানুষ অনুভব করে দুর্যোগের সময় রাষ্ট্র পাশে নেই, তাহলে রাষ্ট্রের প্রতি বিশ্বাস ক্ষয়ে যায়। রাজনীতি বিভক্ত, এই বিভাজন নতুন নয়, কিন্তু বিভাজনের ভাষা বদলেছে। আজ রাজনীতি আর শুধু মতাদর্শের নয়, আজ রাজনীতি হয়ে উঠেছে পরিচয়ের। কে কোন দলে, তার চেয়ে বড় প্রশ্ন হয়ে যাচ্ছে কে কোন পক্ষের মানুষ। এক জায়গায় রাষ্ট্রকে খুব সতর্ক হতে হয়, কারণ ইতিহাস বলে রাজনৈতিক বিভাজন যদি সামাজিক বিভাজন রূপ নেয়, তখন রাষ্ট্র দুর্বল হতে শুরু করে। কিন্তু শুধু ঝুঁকি দিয়েই একটা দেশের ভবিষ্যৎ লেখা যায় না। বাংলাদেশের শক্তিও আছে, ভাষাগত ঐক্য আছে। এই অঞ্চলে ভাষা নিয়ে এত রক্ত ঝরেছে, সেখানে বাংলাদেশে দাঁড়িয়ে আছে একটি ভাষার ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্র হিসেবে। এটা দুর্বলতা নয়, এটা শক্তি। জাতিগত ঐক্য আছে। বাংলাদেশে বহু ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, কিন্তু রাষ্ট্রের মূল স্রোত এখনো এক জায়গায় বাঁধা। এই ঐক্যই বাংলাদেশকে এখনো ভাঙনের কিনারে থেকে দূরে রেখেছে। বাংলাদেশ এখনো ভাঙনের পথে হাঁটছে না। কিন্তু ইতিহাস একটা জিনিস পরিষ্কার করে বলে, ভাঙ্গন হঠাৎ আসে না, ভাঙ্গন আসে ভুল সিদ্ধান্তের ধারাবাহিকতায়। আর ভুল সিদ্ধান্ত ধারাই আছে বাংলাদেশ। সুদানের গল্পটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠে। সুদান এক সময় ছিল আফ্রিকার সবচেয়ে বড় দেশগুলোর একটি। প্রাকৃতিক সম্পদে ভরপুর, নদী আছে, তেল আছে, ভূমি আছে, কিন্তু রাষ্ট্র ছিল দুর্বল। পরিচয়ের রাজনীতি সেখানে ধীরে ধীরে রাষ্ট্রের জায়গা নেই। উত্তর বনাম দক্ষিণ, ধর্ম বনাম ধর্ম, জাতি বনাম জাতি। শেষ পর্যন্ত দক্ষিণ সুদান আলাদা হলো। বিশ্ব ভেবেছিল এতে শান্তি আসবে, কিন্তু শান্তি আসেনি, বরঞ্চ সহিংসতা বেড়েছে। জাতিগত মিলিশিয়া তৈরি হয়েছে, রাষ্ট্রের জায়গা নিয়েছে অস্ত্রধারী গোষ্ঠী, বিদেশি প্রভাব ঢুকেছে। যে সম্পদ রাষ্ট্রকে শক্তি করতে পারত, সেই সম্পদেই লড়াইয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তেল, জমি, নদী। সুদান আজ বিভাজনের পরীক্ষাগার। এখানে দেখা যাচ্ছে একবার রাষ্ট্র ভাঙতে শুরু করলে থামানো কতটা কঠিন। এই ভাঙ্গনের পেছনে শুধু ভিতরের কারণ নেই, এখানে আছে এক অদৃশ্য হাত। বড় শক্তিগুলো আজ সরাসরি মানচিত্র আঁকে না, তারা আর পুরনো উপনিবেশবাদে বিশ্বাস করে না। আজ তারা কাজ করে অন্যভাবে। তারা আগুন ধরিয়ে দেয়, IMF এর শর্ত আসে, অর্থনীতি চাপ পড়ে, অস্ত্রের প্রবাহ শুরু হয়, সংঘাত বাড়ে, মিডিয়ার বয়ান তৈরি হয়, এক পক্ষ ভালো, অন্য পক্ষ খারাপ, আর বাকি কাজটা করে ভিতরের বিভাজন। এই মডেলটা আজ লিবিয়া থেকে সিরিয়া, সুদান থেকে ইয়েমেন সবখানে দেখা যাচ্ছে। আজ মানচিত্র বদলানো আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এক সময় মানচিত্র বদলানো মানেই ছিল বিশ্বযুদ্ধ। আজ মানচিত্র বদলায় নীরবে, কোনো বড় ঘোষণা ছাড়াই, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই। রাষ্ট্র থাকে কাগজে, কিন্তু বাস্তবে আর থাকে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আগামী 20 বছরে নতুন দেশ জন্ম নেবে, পুরনো রাষ্ট্র দুর্বল হবে, সীমান্ত আরো অনিশ্চিত হবে। কারণ রাষ্ট্র চিরস্থায়ী নয়। আমরা যাকে রাষ্ট্র ভাবি তা আসলে এক ধরনের চুক্তি। রাষ্ট্র নাগরিককে বলে, আমি তোমাকে নিরাপত্তা দেব, ন্যায় দেব, সম্মান দেব। এর বিনিময়ে নাগরিক রাষ্ট্রকে
আনুগত্য দেয়। যেদিন এই চুক্তি ভেঙে যায় সেদিন রাষ্ট্র শুধু একটা প্রশাসনিক কাঠামো হয়ে থাকে। মানচিত্র পাথরে খোদাই করা নয়। যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না, ন্যায় দিতে পারে না, সম্মান দিতে পারে না, সেই রাষ্ট্র একদিন ভাঙবেই, হোক সেটা যুদ্ধ দিয়ে বা নিঃশব্দ ক্ষয়ে। এই কারণে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পরবর্তী মানচিত্রে আমরা কোথায় থাকব? আমরা কি এমন রাষ্ট্র গড়ব যেখানে নাগরিক নিজেকে নিরাপদ মনে করে, নাকি এমন রাষ্ট্র যেখানে মানুষ শুধু টিকে থাকার লড়াই করে? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতের মানচিত্র আঁকবে। আজকের আলোচনায় ছিলাম আমি সূর্য দাস। আপনার মতামত জানাবেন কমেন্ট করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।